হুম। এবার তাকাও, তাহলে আমি এই অ্যানোটেশন করো না, তাহলে যেটা তোমরা অ্যানোটেশন করবে ওটা রয়ে যাবে পুরো পিডিএফ জুড়ে। হুম। দেখাও। তো এখানে যেটা বলেছিলাম আরেকবার রিপিট করে দিই। পিএক্স পিএক্স এরা পাই টু পিএক্স বানিয়েছে, একটা বন্ডিং একটা অ্যান্টিবন্ডিং। একই রকম ভাবে পিওয়াইও তাই, একটা বন্ডিং একটা অ্যান্টিবন্ডিং। এবারে রইলো পিজেড, টু পিজেড। তো ক্লাসটা শেষ হওয়ার আগে আমি একবার জিজ্ঞেস করেছিলাম তোমাদেরকে, টু পিজেড যদি ওভারল্যাপ করে বলো তো এরা বন্ডিং বানায় না অ্যান্টিবন্ডিং বানায়? পিজেড পিজেড বন্ডিং, বন্ডিং সরি বন্ডিং কেন বলছি, সিগমা বানায় না পাই বানায়? সিগমা। 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 তাহলে এরা যদি সিগমা বানায়, দাঁড়াও আবার কে লিখলো রে বাবা। ঠিক আছে, আর লিখতে পারবে না, অ্যানোটেশন বন্ধ করে দিয়েছি। হ্যাঁ। তো ওরা কি বানায়, ওরা সিগমা বানায়। তাহলে আমরা এখানে এই পিজেড আর পিজেড এদেরকে দিয়ে আবার একটা এমও বানাবো। তাদের মধ্যে একটাকে বলবো সিগমা, লেখো নাও, সিগমা টু পিজেড লেখো। এখানে একটা বক্স দাও, এই বক্স দিয়ে এটাকে লেখো সিগমা টু পিজেড। আর ঠিক এর ওপরে আরেকখানা অ্যান্টিবন্ডিং করো, যার নাম লেখো সিগমা স্টার টু পিজেড। এই হলো নাইট্রোজেনের টোটাল এমো ডায়াগ্রাম। এবার ইলেকট্রন বসানোর পালা। এখানেও চাইলে তুমি একটু ডিজাইন করতে পারো, এখান থেকে একটা এনার্জি অর্ডার দেখিয়ে দাও, এখান থেকে একটা এনার্জি অর্ডার দেখাও, এখানেও তাই, এইভাবে দেখিয়ে দাও, এটা একটা এটা একটা। এখন ইলেকট্রন বসানোর পালা। আমি বারে বারে বলেছি দুটো দুটো করে ইলেকট্রন বসে। আমরা নাইট্রোজেনের টোটাল ইলেকট্রন আগের পেজে দেখিয়েছিলাম, 1s2, 2s2, 2p3। টোটাল নাইট্রোজেনের একটাতে 7টা ইলেকট্রন থাকে, মলিকিউলের মধ্যে টোটাল থাকবে 14টা ইলেকট্রন। তো 14টা ইলেকট্রন নিচ থেকে বসাতে শুরু করো। এখানে আমি অন্য একটা রং নিলাম, সাদা নিলাম। এখানে দুটো ইলেকট্রন বসাও, 2, এখানে 2, 4, এখানে 2, 6, 2, 8, 9, 10, 11, 12, 13, 14। ব্যাস, এমো ডায়াগ্রাম বানানো শেষ। এবারে এনার্জেটিক্যালি সিরিয়ালি লিখে যাব। সবার আগে সিগমা 1s আছে, দেখো লেখার টেকনিকটা বোঝো ভালো করে, ফলো করো। এবারে কিভাবে লিখছি আমি এনার্জি অর্ডারটা দিয়ে, সেটা ফলো করো। সবার আগে আমরা লিখবো সিগমা 1s এ দুটো ইলেকট্রন আছে। তারপরে অরবিটাল সিগমা স্টার 1s, তো সিগমা স্টার 1s এও দুটো আছে। তারপরে চলে যাবে সিগমা 2s এ দুটো আছে, সিগমা স্টার 2s এ দুটো আছে। আর পাই টু পি এক্স পাই টু পি ওয়াই এদের দুজনের এনার্জি একই। তাহলে পাই টু পি এক্স এ 2 করে দাও, পাই টু পি ওয়াই তে 2 করে দাও। এরপরে চলে যাও সিগমা টু পি জেড। বলো তো এদের দুজনকে ওপর নিচে কেন লিখলাম, দেখি উত্তরটা কেউ দিতে পারে কিনা। এদের দুজনকে আমি ওপর নিচে কেন লিখলাম, বাকিদেরকে তো পাশাপাশি লিখছিলাম, এদেরকে ওপর নিচে লেখার কারণ? কারণ এদের এনার্জি সেম। একদম। এদের এনার্জি সেম, তো এনার্জি সেম হলে পাশাপাশি রাখা যায় না, পাশাপাশি মানে বোঝায় এনার্জি বেশি আছে। যার বেশি আছে তাকে আমরা ডানে রাখি। এদের দুজনের এনার্জি সেম আছে, ফলে এখানে রাখবো। তারপরে আছে আমাদের সিগমা টু পি জেড। তো সিগমা টু পি জেড এও দুটো ইলেকট্রন আছে। আর লাস্টে পাই স্টার টু পি এক্স আছে, কোনো ইলেকট্রন নেই। পাই স্টার টু পি ওয়াই আছে, কোনো ইলেকট্রন নেই। আর সবার লাস্টে আছে সিগমা স্টার টু পি জেড, কোনো ইলেকট্রন নেই। তো নাইট্রোজেনের যদি এমও ডায়াগ্রাম করতে বলে, ব্যাস এটা হবে নাইট্রোজেনের এমও ডায়াগ্রাম। এইভাবে তোমাকে করতে হবে। তো আশা করি নাইট্রোজেন এমও ডায়াগ্রাম, ডায়াগ্রামের ছবিটা বানানোর দরকার পড়বে না, ওটা প্র্যাকটিসের জন্য, বাড়িতে বোঝার জন্য ওটা ইউজ করব। আমরা পরীক্ষার হলে মানে যা প্রবলেম আসবে সেগুলো সলভ করার জন্য এই মেথডটাই ফলো করব। এবার আগের মতন এখানেও কিছু কিছু বন্ড অর্ডার, ডায়না, প্যারা এসব জিজ্ঞেস করে। তা আমার প্রশ্ন আছে, তোমরা সবাই লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এই পর্যন্ত সমস্ত মলিকুলার অরবিটালের উপরে দেখো কটা করে ইলেকট্রন আছে, দেখবে সব জায়গায় দুটো দুটো করে ইলেকট্রন আছে। তো দুটো করে ইলেকট্রন থাকলে আমরা ইলেকট্রন গুলোকে পেয়ার্ড আপ বলি। নাইট্রোজেনের কোথাও একটাও আনপেয়ার্ড ইলেকট্রন নেই, আমরা ওই কারণে নাইট্রোজেনকে বলবো ডায়াম্যাগনেটিক। তাহলে পরীক্ষায় যদি বলে নাইট্রোজেন ডায়ানা প্যারা, চলো উত্তর দাও, নাইট্রোজেন ডায়ানা প্যারা। নাইট্রোজেন হবে ডায়াম্যাগ ডায়াম্যাগনেটিক, একদম নিশ্চিন্তে বলবে নাইট্রোজেন ডায়াম্যাগনেটিক। বলো তো কেন ডায়াম্যাগনেটিক? কারণ সব যুগ্ম ইলেকট্রন আছে। হ্যাঁ, কোনো ইলেকট্রন আনপেয়ার্ড নেই, সব জায়গায় ইলেকট্রন পেয়ার্ড আপ আছে, ওই জন্য ডায়াম্যাগনেটিক। আরেকটা প্রশ্ন, এটা আমাকে তোমরা ক্যালকুলেট করে দেখিয়ে দাও। আমরা ওর বন্ড অর্ডার ক্যালকুলেট করতে চাই। বলো তো বন্ড অর্ডারের ফর্মুলা কি ছিল? নাম্বার অফ বন্ডিং, নাম্বার অফ অ্যান্টিবন্ডিং বাই 2। চলো বন্ডিং ইলেকট্রন গুলো ক্যালকুলেট করি আগে। হ্যাঁ, বন্ডিং মানে স্টার ছাড়া, গুণি 2, 4,
6 8 10 বন্ডিং ইলেকট্রন 10 মাইনাস অ্যান্টিবন্ডিং করো অ্যান্টিবন্ডিং মানে স্টার আছে অ্যান্টিবন্ডিং 2 আর 2 4 তাহলে 10 মাইনাস 4 ডিভাইডেড বাই 2 দেখবে দাঁড়াবে 3 নাইট্রোজেনের বন্ড অর্ডার 3 এই কারণে আমরা নাইট্রোজেন আর নাইট্রোজেনের মাঝখানে ট্রিপল বন্ড দিই ভাবো ভিবিটিও নাইট্রোজেন নাইট্রোজেনের মাঝে ট্রিপল বন্ড দেয় আমরা এমওটি করলাম এমওটি তো নাইট্রোজেন নাইট্রোজেন ট্রিপল বন্ডই পাবো হয়ে গেছে এক মিনিট দাঁড়া হ্যাঁ তোমরা কি স্যার আপনার কথা শোনা যাচ্ছে না না আমি একটু চুপ করেছিলাম ওই একজন লোক এসেছিল তো তার সাথে কথা বলছিলাম হ্যাঁ তো যেটা বলছিলাম বলো তো নাইট্রোজেনের এমো ডায়াগ্রাম তোমরা সবার ক্লিয়ার হয়ে গেছে সবার না স্টিল ডাউট আছে আমাকে রাজদীপ কালকে মেসেজ করেছিল স্যার অনলাইনে তো কিচ্ছু বোঝা যায় না রাজদীপ মাইক্রোফোন অন করো তো দেখি তোমার ফিডব্যাক নেই তুমি কতটা বুঝেছো হ্যাঁ স্যার, বুঝেছি। পুরোটাই না হ্যাঁ স্যার। আমি বললাম না অনলাইনে কোনো অসুবিধা হবে না সব বুঝতে পারবে কারণ আমি তো তোমাদেরকে বোর্ডের মতো করেই পড়াবো তোমরা বুঝতেই পারবে না যে এটা কিসে পড়াচ্ছি আচ্ছা নাইট্রোজেন ডায়না প্যারা ডায়া ডায়া ম্যাগনেটিক স্যার। ডায়া স্যার ডায়া ডায়া বৃষ্টি প্যারা কেমন করে হবে আনপেয়ার্ড নেই তো একটা আচ্ছা এখন স্যার আমি ডায়া বললাম তো। ও আচ্ছা সরি সরি আমি ভুল করলাম আচ্ছা এবার উত্তর দাও তো এবার যদি তোমাকে বলা হয় আচ্ছা বলো তো N2 প্লাস আমি কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করছি ভেবেচিন্তে উত্তর দেবে N2 প্লাস এদের দুজনের রাশি এটা ডায়না প্যারা ফটাফট অ্যান্সার করবে N2 প্লাস বলেছি ডায়না প্যারা প্যারা। প্যারা প্যারা অনেকেই বলছে প্যারা যুক্তি দিতে পারবে কেন তোমরা একে প্যারা বললে N2 প্লাস মানে আমি আগের পেজে আসি বা এভাবেও ভাবতে পারো যখনই তোমাকে কারো এমো ডায়াগ্রাম করতে বলবে তোমরা সবার আগে নাইট্রোজেনের যে এমোর অর্ডার গুলো সেই অর্ডার গুলো পরপর লিখবে এবং আমি চাইবো ওটা মুখস্থ করবো দেখো কিরকম আমি আগের পেজটা খুলছি না আমি কিভাবে মুখস্থ করে রেখেছি দেখো আমি জানি সবার আগে সিগমা ওয়ান এস আছে তারপরে সিগমা স্টার ওয়ান এস ইলেকট্রন বসাচ্ছি না শুধু অরবিটাল গুলো লিখে যাচ্ছি তারপরে সিগমা টু এস তারপরে সিগমা স্টার টু এস তারপরে আমাদের ছিল পাই টু পি এক্স তারপরে ছিল পাই টু পি ওয়াই তারপরে সিগমা টু পি জেড এর পরে ছিল পাই স্টার টু পি এক্স তারপরে পাই স্টার টু পি ওয়াই সবার লাস্টে ছিল সিগমা স্টার টু পি জেড এই হচ্ছে আমাদের এমো গুলো তোমরা লিখে ফেলবে আগে এখন ইলেকট্রন বসাবো এই প্লাস মাইনাস দেখে দেখে নর্মালি নাইট্রোজেনের 14টা ইলেকট্রন থাকে প্লাস মানে একটা ইলেকট্রন তাড়িয়ে দাও তোমরা 13টা ইলেকট্রন বসাও 13টা ইলেকট্রন বসাচ্ছি 2 4 6 8 10 12 ব্যাস আর একটাই পড়ে থাকে যেই দেখলাম সিগমা স্টার ওয়ান এসে একটা ইলেকট্রন তাহলে তো একটা ইলেকট্রন পেয়ার আপ হতেই পারে না আনপেয়ার্ড আছে আমরা সঙ্গে সঙ্গে বলে দেবো এটা প্যারাম্যাগনেটিক ইভেন আমরা এর জন্য বন্ড অর্ডারও ক্যালকুলেট করতে পারি এর বন্ড অর্ডারের হিসেবটা কি হবে দেখে নাও নাম্বার অফ বন্ডিং মাইনাস নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ডিভাইডেড বাই 2 এর বন্ডিং ইলেকট্রন 10টাই ছিল 10টা না সরি বন্ডিং ইলেকট্রন একটা কমেছে বন্ডিং ইলেকট্রন 9টা হবে অ্যান্টি বন্ডিং 4টা ছিল ডিভাইডেড বাই 2 এর বন্ড অর্ডার বেরোবে 2.5 তার মানে
আমি যদি নাইট্রোজেনের সাথে কম্পেয়ার করি, দেখবে নাইট্রোজেনের বন্ড অর্ডার 3 ছিল, N2+ এর বন্ড অর্ডার 2.5 এসছে। থিওরি আছে একটা, বন্ড অর্ডার যার যত বেশি সে তত স্টেবল, যার বন্ড অর্ডার যত কম সে কম স্টেবল। পরীক্ষা এটাই প্রশ্ন করবে যে নাইট্রোজেন এবং নাইট্রোজেন প্লাসের মধ্যে কে বেশি স্টেবল। চলো ফাটাফাট অ্যান্সার করো, কে বেশি স্টেবল? N2. N2, 100% N2 স্টেবল বেশি, কারণ ওর বন্ড অর্ডার বেশি। এখন ধরো প্রশ্নটা আমরা N2 না দিয়ে N2+ দিলাম, চলো N2 2+ দিলাম, চলো বলো তো N2 2+, কিছু না করে তোমরা কল্পনা করো, কিছু না করে বলো তো এটা ডায়ানা প্যারা আছে? স্যার ডায়া। এটা ডায়া। ডায়া আছে, ডায়া আছে কেন বলো তো ডায়া? কারণ সব পেয়ার্ড আপ। হ্যাঁ, ওর তো 12টা ইলেকট্রন আছে, 12টা করলে এটাও বেরিয়ে যায়। আচ্ছা বলতে পারবে এর বন্ড অর্ডার কত বেরোবে? এর বন্ড অর্ডার দেখি বলতে পারো কিনা। 2 বেরোবে, এই তো সুন্দর। তো এরকম ভাবে আমরা বন্ড অর্ডার বের করতে পারি, কে ডায়া কে প্যারা সমস্ত কিছু করতে পারি। এবার আমি নেক্সট ডায়াগ্রাম করব, অক্সিজেনের এমো ডায়াগ্রাম। এটাই আজকের ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট। চলো, ওফো, রেকর্ড অন করেছি? হ্যাঁ করেছি। স্টার্ট টু দি পাওয়ার ইনফিনিটি দাও, আমরা অক্সিজেনের এমো ডায়াগ্রামটা করে দেখাই। নাইট্রোজেন আর অক্সিজেনে একটা জায়গায় ডিফারেন্স আছে, ডিফারেন্সটা হচ্ছে এনার্জি অর্ডার, এমোদের এনার্জি অর্ডার। আমি নাইট্রোজেনেরটা আরেকবার ড্র করব, তারপর তোমাদেরকে বলবো অক্সিজেনেরটা ড্র করো। কেউ একজন মাইক্রোফোন অন করে নাইট্রোজেনের ডায়াগ্রাম খাতা দেখবে না, না দেখে বলার চেষ্টা করো। নাইট্রোজেনের এনার্জি অর্ডারটা আরেকবার বলার চেষ্টা করো। কিরে বলো কেউ একজন। The sigma 1 is হ্যাঁ, প্রতিকৃত বলছে, চলো σ1s প্রতিকৃত, দেন sigma star 1 is σ*1s। খাতা দেখবে না কিন্তু, নেক্সট বলো। sigma 2 is sigma sigma 2s, star 2 is sigma sigma star star 2 2s। is তারপর কি ছিল? pi pi 2px আর pi 2py একসাথে, π2px আর π2py একসাথে ছিল। sigma 2pz আর σ2pz তারপরে ছিল। pi star 2px আর pi star 2py 2px, আর π*2py একসাথে ছিল। আর sigma সবার star লাস্টে 2p। σ*2pz। এটা ছিল নাইট্রোজেনের, আমি অক্সিজেন বলিনি এখন। অক্সিজেনে কি হয়, নাইট্রোজেন অক্সিজেনের এমো সংখ্যা সেম থাকে, শুধু এর সাইজটা যেহেতু ছোট। এই যে দুটো অরবিটাল পাই, এরা তো ডিফিউজ অরবিটাল, এরা ছড়ানো, এদের মধ্যে রিপালশনটা বেশি, ফলে এনার্জি অর্ডারের একটু পরিবর্তন হয়। তোমরা পাইটাকে এই জায়গায় আনবে আর সিগমাটাকে এই জায়গায় আনবে, আর বাকি কোথাও কোনো চেঞ্জেস নেই। তার মানে অক্সিজেনের যদি আমরা এমো ডায়াগ্রাম আঁকি, আমরা শুধুমাত্র এই জায়গাটা চেঞ্জ করব। তোমরা ফলো করো কি চেঞ্জ করলাম। σ1s থাকছে, σ*1s থাকছে, σ2s থাকছে, σ*2s থাকছে। এবারে চেঞ্জ, এবারে σ2pz আগে এলো, π2px পরে, π2py সাথে আছে, আর বাকিগুলোর কোনো চেঞ্জ নেই। বাকিগুলো π*2px করবে, π*2py করবে, আর সবার লাস্টে σ*2pz হবে। এই হচ্ছে অক্সিজেনের এমো ডায়াগ্রাম। এবার ইলেকট্রন বসানোর পালা, এত সোজা। চলো 16টা ইলেকট্রন বসাতে হয়, অক্সিজেনে 8 আর 16টা ইলেকট্রন বসিয়ে যাও 2 2 করে। এটা কি তোমরা নিজেরা করবে না আমি করব? আচ্ছা আমি করে দিচ্ছি প্রথমটা, পরেরটা তোমাদের দিই। তাহলে এখানে দুটো বসাও, 2 4 6, 6টা ইলেকট্রন হয়ে গেল। 8 10 12 14। এবারে সমস্যা আছে, এই পর্যন্ত আমার 14টা ইলেকট্রন বসিয়ে দিলাম, আমার কাছে এখন আর দুটো ইলেকট্রন আছে। এখন দুটো ইলেকট্রন, এই দুটো অরবিটাল দুজনেরই এনার্জি তো সেম। তোমরা এখানে হুমস রুল ফলো করবে। হুমস রুল বলছে সেম এনার্জির অরবিটাল যখন ফিল আপ হবে, যতক্ষণ না একটা একটা করে ফিল্ড আপ হবে, তার আগে পেয়ার আপ করা যায় না। তাহলে এখানে দুটো ইলেকট্রন এখানে দেবো না, এটা করা যাবে না। মনে করো কেউ বললো স্যার এখানে দুটো দিয়ে দিই, এখানে দিই না, এটা কিন্তু করা যায় না, কারণ দুজনের এনার্জি যেহেতু সেম, আমায় একটা একটা ইলেকট্রন দিতে হবে। ফলে π*2p x এ একটা ইলেকট্রন, π*2py তে একটা ইলেকট্রন। এই গেল অক্সিজেনের এমো ডায়াগ্রাম। অক্সিজেনেরটা একটুখানি ঝামেলা ছিল লাস্টে। তোমরা দেখো তো এই জায়গার কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার কিনা। তোমরা বলো π*2px π*2py তে আমরা কেন একটা একটা ইলেকট্রন দিলাম, এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার কিনা? হ্যাঁ। ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। এবার এবার বলো, তাহলে অঙ্কিতা উত্তর দাও। আমরা অক্সিজেনের যদি পুরো ডায়াগ্রামটা ভালো করে ফলো করি, এর আনপেয়ার্ড ইলেকট্রন থাকা উচিত না উচিত না? ছবি দেখে বলো আনপেয়ার্ড আছে কিনা। ঠিক। আছে। কয়টা আনপেয়ার্ড আছে? দুটো। দুটো, ব্যাস। আনপেয়ার থাকলে তো আমরা ডায়া বলতেই পারি না।
অক্সিজেনকে ওই কারণে প্যারাম্যাগনেটিক বলে। অথচ ভিভিটি বলে দিয়েছিল না অক্সিজেন নাকি ডায়াম্যাগনেটিক হবে, আমরা এমওটি দিয়ে এক্সপ্লেইন করলাম যে না ও ডায়াম্যাগনেটিক হবে না, ও প্যারাম্যাগনেটিক হতে বাধ্য, ওর কাছে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তাও আবার অ্যান্টি বন্ডিং এ দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে। এই হচ্ছে আমাদের বন্ডিং অ্যান্টি বন্ডিং এর গল্প, কে পেয়ার্ড হবে কে আনপেয়ার্ড হবে, কে ডায়া প্যারা, সমস্ত কিছু এর মধ্যে এক্সপ্লেন করা যায়। তো একই রকম ভাবে অক্সিজেনেরও বন্ড অর্ডার ক্যালকুলেট করা যায়। আমি চাইবো এর বন্ড অর্ডারটা তোমরা ক্যালকুলেট করবে। নাম্বার অফ বন্ডিং লেখো মাইনাস নাম্বার অফ অ্যান্টি বন্ডিং লেখো ডিভাইডেড বাই 2। দেখো তো ক্যালকুলেশনটা বেরোয় কিনা। স্যার টু আসছে, হ্যাঁ দেবজিৎ, জোরে। টু হবে। 2 হবে। দেবজিৎ করে দিয়েছে, কারণ এর বন্ডিং এ 10টা আছে, অ্যান্টি বন্ডিং এ 6টা আছে, ডিভাইডেড বাই 2 করলাম, তাহলে বন্ড অর্ডার 2 আসবে। অক্সিজেন অক্সিজেনের মাঝখানে, ওই জন্যই আমরা ডাবল বন্ডটা দিই। ব্যাস, এই হচ্ছে গল্প। এখন লাস্ট পার্টে ঢুকি। আমরা তো অক্সিজেনেরটা করে ফেললাম, এবার তোমাদের কাজ হবে শুধু অক্সিজেন না, আমরা এবারে O2+ করবো। O2টা তো আমরা করেছি, O2টা আরেকবার দেখে নেব। O2+ করবো, তারপরে O2 2+ আছে, তারপরে O2- আছে, O2 2- আছে। এতগুলোর আমরা সব ডায়া প্যারা বন্ড অর্ডার সমস্ত কিছু করব। তা আমি একটু হিন্টস দেই। ধরো অক্সিজেনটা আমরা করে ফেলেছি, অক্সিজেন বেরিয়েছিল প্যারাম্যাগনেটিক, আর অক্সিজেনের বন্ড অর্ডার আমরা দুটোই করব, প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক, আর বন্ড অর্ডার কত, অক্সিজেনের বন্ড অর্ডার 2 বেরিয়েছিল। এবার বলো তো O2+ যদি করি, আমি আগের পিকচারে ফিরলাম, O2+ মানে ওর একটা ইলেকট্রন কম, সেই ইলেকট্রনটা কোত্থেকে কম? O2+ মানে এর একটা ইলেকট্রন কম, সেটা কোত্থেকে কম? কেউ বলুক। চলো, স্যার কেউ ওই যে অ্যান্সার দিল। মানে পাই টু দেবজিৎ, পাই টু ছিল। পাই স্টার 2px অথবা 2py থেকে কম, এই তো। তার মানে একটা ইলেকট্রন কমালে সবসময় হাইয়েস্ট অরবিটাল থেকেই কমে। তাহলে স্টিল একটা ইলেকট্রন যদি কমিয়ে দেওয়া যায়, আমরা O2+ কে ডায়া বলতে পারি না প্যারা বলতে পারি? ভেবেচিন্তে উত্তর দেবে। ও ডায়া না প্যারা? প্যারা, প্যারা। প্যারা স্যার। প্যারা, চলো এরা সবাই প্যারা উত্তর দিয়েছে প্যারা O2+ কে প্যারা প্যারা। ফাইন, O2+ কে দিলাম প্যারা। এবার বলো এর বন্ড অর্ডার কত হবে O2+ এর? 2.5। 2.5। দীপ্তার্ক অ্যান্সার দিয়েছে 2.5, ভেরি গুড। বলো তো 2.5 কেন দিলাম? তোমরা লক্ষ্য করবে O2+ এর ইলেকট্রন অ্যান্টি বন্ডিং থেকে বের হয়, তার মানে অ্যান্টি বন্ডিং এর ইলেকট্রন সংখ্যা কমবে। নাইট্রোজেনের যেমন বন্ডিং থেকে কমছিল, অ্যান্টি বন্ডিং থেকে কমছে, ফলে বন্ড অর্ডার বাড়বে, ওই জন্য বন্ড অর্ডার 2.5। আমরা O2+ এর 2.5 লিখলাম। O2 2+টা কেউ বলুক, আমি ওয়েট করছি। O2 2+ প্যারা না ডায়া? স্যার ডায়া। ভেরি ডায়া গুড, ডায়া। O2 2+ ডায়া। ডায়া চলো বন্ড অর্ডার বলো। স্যার ওয়ান। স্যার না 1 না, স্যার থ্রি হবে 3 হবে, হবে কারণ স্যার ওর তো আরেকটা অ্যান্টিবন্ডিং থেকে কমে গেল। তাহলে 10 - 4/2 হবে, নাইট্রোজেনের মতন হবে। O2- যাবো এবারে, চলো O2- দেখি, চেষ্টা করি। O2- মানে একটা ইলেকট্রন বেশি, তাহলে একটা ইলেকট্রন বেশি করো, করে আমায় বলো এটা ডায়া হবে না প্যারা হবে? প্যারাম্যাগনেটিক। প্যারাই হবে স্টিল যে প্যারা। প্যারাম্যাগনেটিক, কারণ একটা আনপেয়ার থাকে, তাহলে এটাও প্যারাম্যাগনেটিক। বলো তো এর বন্ড অর্ডার কত? 1.5। 1.5। দীপ্তার্ক বলছে 1.5, উত্তর সঠিক। O2 যাও, প্যারা না ডায়া? ম্যাগনেটিক। স্যার ডায়া। ম্যাগনেটিক। ডায়া 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 ম্যাগনেটিক। ম্যাগনেটিক। বন্ড অর্ডার বলো, বন্ড অর্ডার বলো। ওয়ান। 1। এত সোজা বন্ড অর্ডার ডায়া প্যারা ক্যালকুলেট করা। এখন আমার প্রশ্ন আছে, তোমরা সবগুলো স্পিসিসের বন্ড অর্ডার ভালো করে ফলো করো, ফলো করে বলো এদের মধ্যে আমার প্রশ্ন মোস্ট স্টেবল কোনটা? আমরা কিন্তু লজিকটা তোমাদেরকে বলে দিয়েছিলাম, স্টেবিলিটি অর্ডার। মোস্ট স্টেবল O2 2+ স্যার O2 2+। O2 2+। নিয়ম কি? যাদের বন্ড অর্ডার যত বেশি তার স্টেবিলিটি বেশি। তাহলে স্টেবিলিটি অর্ডারটা করা সম্ভব, O2 2+ সব থেকে স্টেবল। তারপরে চলে যাবে O2+, এটা স্টেবিলিটি অর্ডার। তারপরে যাবে অক্সিজেন, তারপরে যাবে O2-, সবার লাস্টে যাবে O2 2-। O2 2- আয়নটাকে আমরা নাম দেই পার অক্সাইড। তার মানে পারক্সাইডরা স্টেবল না। তুমি এর প্রমাণ পাবে, হাইড্রোজেন পারক্সাইডের বোতল নেবে, শুধুমাত্র খোলা বাতাসে রেখে দেবে, দেখবে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে হাইড্রোজেন পারক্সাইড ডিসোসিয়েট করে জল আর অক্সিজেন তৈরি করে। কারণ কি? পারক্সাইড আয়নটা অক্সাইড পারক্সাইডদের মধ্যে সব থেকে আনস্টেবল, কারণ ওর বন্ড অর্ডার মাত্র 1। আচ্ছা, নেক্সট আমার প্রশ্ন আছে একটা। আমি যদি তোমাদেরকে বলি বন্ড এনার্জির অর্ডার করো, বন্ড এনার্জি, আচ্ছা পুরোটাই লিখি, নাহলে পরে যারা পিডিএফ দেখবে বুঝতে দেবে না। আমরা এবারে করতে চাই
বন্ড এনার্জির অর্ডার। দেখে তো বন্ড এনার্জির অর্ডার কি করো তোমরা? নিয়মটা বলে দিই, যার বন্ড অর্ডার বেশি সেই বন্ড ভাঙতে বেশি এনার্জি লাগে, ফলে বন্ড এনার্জির এটা তাই হবে। তাহলে বন্ড এনার্জি এটা প্রপোর্শনাল হয়ে যাবে বন্ড অর্ডার। আর আরেকটা প্রশ্ন অনেক সময় দেয়, ওরা জিজ্ঞেস করে চলো তো আমরা বন্ড লেন্থ, এই বন্ড লেন্থের অর্ডার করি। এটা আবার উল্টো, যার বন্ড অর্ডার বেশি সেই বন্ডটা ছোট হয়, বন্ড অর্ডার যার কম সেই বন্ডটা সবচেয়ে লম্বা হয়। যেমন O2 2 এর বন্ড অর্ডার সবচেয়ে কম, এই বন্ডটা সবচেয়ে লম্বা হবে। তাহলে বন্ড লেন্থের অর্ডার করতে গেলে O2 2 এর বন্ড লেন্থ সবচেয়ে বেশি হবে এবং অ্যাকর্ডিংলি কমতে থাকবে, O2 2 এর বন্ড লেন্থ সবচেয়ে কম হবে। এইটুকু জায়গায় হচ্ছে আমাদের এখানে পড়ার বিষয় ছিল। আর দু একটা এক্সট্রা টপিক আছে, আমি বলবো, চ্যাপ্টার আমাদের শেষ। এবার বলো তো এই জায়গাটা একদম ক্লিয়ার হয়েছে কিনা? অক্সিজেন নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। হ্যাঁ, বলো এবারে। স্যার, বন্ড এনার্জি আর বন্ড লেন্থ আরেকবার বললে ভালো হয়। আচ্ছা শুভমিতা, বন্ড এনার্জি মানে বন্ড অর্ডার যার বেশি, তার মানে ভাবো না, ধরো অক্সিজেন অক্সিজেন ধরো দুটো বন্ড আছে, আর আরেক জায়গায় অক্সিজেন অক্সিজেন একটা বন্ড আছে। তুমি নিজে ভাবো কোন বন্ডটা ভাঙতে তোমার বেশি শক্তির প্রয়োজন পড়বে, বেশি এনার্জি কোন বন্ডটা ভাঙতে লাগবে? ভাবো। যেখানে দুইটা বন্ড আছে। যেখানে দুটো বন্ড আছে, ওই জন্য বলেছি বন্ড অর্ডার বেশি মানে বন্ড এনার্জি বেশি। তাই দেখো বন্ড এনার্জি প্রপোর্শনাল টু বন্ড অর্ডার লেখা। আর বন্ড লেন্থ হয় উল্টোটা, যে বন্ডটা বেশি বেশি বন্ড আছে তাদের বন্ড লেন্থ ছোট হবে, ওই জন্য উল্টো। আচ্ছা হুম, আরেকটা প্রশ্ন দেখি। ধরো তোমাদের কেউ জিজ্ঞেস করলো Ne2, এটাকে বলে নিয়ন। তো নিয়নেরও এমো ডায়াগ্রাম করা যায়। একটা প্রশ্ন, একটা উত্তর বলে দিই। অক্সিজেন এবং অক্সিজেনের পরে যারা যারা আছে, সেটা ফ্লুরিন হতে পারে, নিয়ন হতে পারে, এদের জন্য অক্সিজেনের এমো ডায়াগ্রামের এনার্জি অর্ডার ফলো হবে। আর নাইট্রোজেন এবং নাইট্রোজেনের আগে যারা আছে, ধরো তোমাকে আমি B2 করতে দিলাম, এরা যারা, তাদের জন্য নাইট্রোজেনের ডায়াগ্রামটা ফলো হবে। তো আমি যদি নিয়নেরটা করতে চাই বা ফ্লুরিনেরটা করতে চাই, আমায় অক্সিজেনের এনার্জি অর্ডারটা ফলো করতে হয়। আমি অক্সিজেনের এনার্জি অর্ডারটা আরেকবার লিখি। ছিল এরকম, σ1s ছিল, তারপরে σ*1s, σ2s ছিল, σ*2s ছিল, তারপরে σ2pz ছিল, তারপর π2px, π2py। এরপর কি কি ছিল বলতে পারবে? তোমাদের বলতে বলতে আমি লিখেই ফেলি। π*2py x, π*2py, সবার লাস্টে ছিল σ*2pz। এই ডায়াগ্রামটাই আমরা নিয়নের জন্য ফলো করব। পার্থক্য, ইলেকট্রন সংখ্যা চেঞ্জ হবে। নিয়নে যেহেতু 10টা ইলেকট্রন আছে একটা অ্যাটমে, তা আমরা মলিকিউলের মধ্যে 10 + 10 মানে 20 বসাবো। 20টা ইলেকট্রন আমাকে বসিয়ে যেতে হবে। চলো 20টা ইলেকট্রন বসানোর চেষ্টা করি, সবাই একসাথে মিলে Bond করি। order কি? বন্ড অর্ডার দেবজিৎ করে দিয়েছে অলরেডি। আমরা এখানে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, দেখো 20টা ইলেকট্রন বসিয়ে দিলাম। এবারে যদি নিয়ন 2 এর বন্ড অর্ডার ক্যালকুলেট করি, তোমরা গুণে দেখবে বন্ডিং এ 10টা ইলেকট্রন আছে, অ্যান্টি বন্ডিং এও 10টা ইলেকট্রন আছে। 10 - 10/2 বন্ড অর্ডার 0 আসে, এর অর্থ নিয়ন আর নিয়ন এদের মধ্যে 0খানা বন্ড হবে। ওই জন্যই লোকে বলে নিয়ন আর নিয়ন নিজেরা নিজেদের মধ্যে কোনো রকম বন্ড করে না, তাই জন্যে নিয়নকে আমরা মোনো অ্যাটমিক বলি। তার মানে এমওটি কিন্তু সাকসেসফুলি এখানেও এক্সপ্লেনেশন দেয় যে কেন নিয়ন 2 এক্সিস্ট করে না। ইনার্ট গ্যাসদের তুমি যাদেরই এরকম বন্ড অর্ডার বানাবে, দেখবে সবার 0 আসবে। বাড়িতে বসে বসে একবার ট্রাই করে দেখো, হিলিয়াম 2, এরও বন্ড অর্ডার যদি কোনো, দেখবে বন্ড অর্ডার 0ই আসবে। এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের টার্গেট ছিল। আমাদের চ্যাপ্টার শেষ, শুধু দুটো এক্সট্রা টপিক বাকি আছে, ওই টপিকটা আমি একটুখানি করিয়ে দিই, তাহলে আমাদের টোটাল চ্যাপ্টার শেষ হয়ে যায়। নেক্সট টপিক লেখো, লেখো ফর্মাল চার্জ। খুব ইম্পর্টেন্ট, পরের দিন যখন আমরা প্রবলেম সলভ করাবো তখন দেখবে ফর্মাল চার্জের অনেক প্রশ্ন আছে। চলো হেডিং করো এবারে ফর্মাল চার্জ। আমি ফর্মাল চার্জের অরিজিনটা বোঝাই। মনে করা যাক আমরা ওজোন নিলাম। তোমরা ওজোন মলিকিউলটার নাম শুনেছো। ওজোনের যে 3টে অক্সিজেন আছে, এরা এইরকম ভাবে একটা স্ট্রাকচার বানায়। এই হচ্ছে ওজোনের স্ট্রাকচার। যদিও আমি এখানে লিনিয়ার রাখলাম, এটা এক্স্যাক্টলি লিনিয়ার হয় না, স্ট্রাকচারটা একটু এদিক ওদিক আছে। তা আমি এর লুই স্ট্রাকচার বলি। এই অক্সিজেনের মাথায় দুটো লোন পেয়ার থাকে, এই অক্সিজেনের মাথায় একটা থাকে, আর এদের মাথায় 3টে থাকে। এখন প্রশ্ন, ফর্মাল চার্জ মানে আমি যে ওজোন মলিকিউলটাতে 3টে অ্যাটম আছে, এদেরকে আলাদা আলাদা দেখালাম, এদের কার মাথায় কোনো চার্জ থাকে না, অর্থাৎ 0 চার্জ, কে নেগেটিভ কে পজিটিভ, এইগুলো ক্যালকুলেশনই ফর্মাল চার্জ দিয়ে হয়। ফর্মাল চার্জের ডেফিনেশনে বলা, অ্যাকচুয়াল চার্জ অন অ্যান অ্যাটম। একটা অ্যাটমের ওপরে অ্যাকচুয়ালি কতটা চার্জ থাকে, ওই ক্যালকুলেশনটার নাম ফর্মাল চার্জ ক্যালকুলেশন। এবার ফর্মুলাটা একবার বলি, শুনে নাও। ফর্মাল চার্জ মানে হচ্ছে
তোমরা একটা বড় ফর্মুলা লেখো, পরে আমি বোঝাচ্ছি। লেখো ফর্মুলাটা, ভি মাইনাস এস মাইনাস, সরি ভুল করলাম, একটুখানি চেঞ্জ হবে, ভি মাইনাস এল মাইনাস হাফ এস। এটা ফর্মাল চার্জ ক্যালকুলেশনের ফর্মুলা। চলো ক্যালকুলেট করে দেখাই। আমাদের এখানে যে তিনটে অক্সিজেন আছে, আমরা অক্সিজেন গুলোকে মার্ক করি। এটা এ নাম্বার অক্সিজেন, এটা বি নাম্বার অক্সিজেন, এটা সি নাম্বার অক্সিজেন। আমি প্রথমে স্যার ফর্মাল, হ্যাঁ বলো। বললাম অ্যাভারেজ ফর্মাল চার্জ আর ফর্মাল চার্জ কি একই না আলাদা? না, আলাদা আলাদা। এভারেজ ফর্মাল চার্জ আলাদা, নর্মাল ফর্মাল চার্জ আলাদা। আমি সবই দেখাবো। আচ্ছা আচ্ছা, প্রথমে আমি এখানে নর্মালটা ক্যালকুলেট করি, পরে আমি এভারেজে যাব। তো এই যে ভি দেয়া আছে না, এটা মানে যার উপরে ক্যালকুলেশন করছো তার ভ্যালেন্স শেল ইলেকট্রনের মধ্যে কটা চার্জ আছে, ভ্যালেন্স শেল কিন্তু। তো এখানে অক্সিজেনের ভ্যালেন্স শেল জানি, এ গ্রুপ নাম্বার 16 এ আছে, তো ভ্যালেন্স শেলে 6টা ইলেকট্রন বসবে মাইনাস। এল মানে এর কাছে লোন পেয়ার ইলেকট্রন কটা আছে, এখানে দুটো ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন, দুটো দুটো মানে 4টে লোন পেয়ার ইলেকট্রন, মাইনাস। এস মানে শেয়ার্ড ইলেকট্রন, শেয়ার্ড মানে কটা ইলেকট্রন বন্ড করে আছে। তুমি দেখো এই অক্সিজেন বা ডান দিকে দুটো বন্ড করে আছে, তো দুটো বন্ড মানে 4টা ইলেকট্রন, শেয়ার ইলেকট্রনের সংখ্যা 4, তার হাফ করতে হয়, তাহলে হাফ ইন্টু 4। এই সবগুলো যদি করে দেখবে 0 আসে, অর্থাৎ এই অক্সিজেনের মাথায় কোনো চার্জ লেখা যাবে না, এর ফর্মাল চার্জ 0। এবার বি নাম্বারে চলে যাই। আচ্ছা, তোমরা এ নাম্বারের ফর্মাল চার্জ ক্যালকুলেশনটা বুঝতে পারলে? আচ্ছা, এবার আমি একটু বি নাম্বারে চলে আসি। বি নাম্বারে আসো, ফর্মাল চার্জ অন বি ইজ ইকুয়ালস টু একইভাবে ভি মাইনাস এল মাইনাস হাফ এস। আসো, ভি মানে ভ্যালেন্স শেলে 6টা ইলেকট্রন মাইনাস। এই মাথায়, এই অক্সিজেনটার মাথায় দেখো একটাই লোন পেয়ার, তার মানে লোন পেয়ার ইলেকট্রন আমরা 2 বসাবো। শেয়ার্ড ইলেকট্রনে আসো, বাঁদিকে দুটো বন্ড, ডানে একটা বন্ড, টোটাল বন্ড আছে 3টে। 3টে বন্ড মানে 6টা ইলেকট্রন, তাই হাফ ইন্টু 6 বসবে। এটা করে দেখো +1 আসবে। তার মানে এই অক্সিজেনের মাথায় আমরা +1 সাইন দেবো, বা শুধু প্লাস সাইন দেবো, 1টা না লিখলেও চলে। সি নাম্বার অ্যাটমে চলে যাও, তাহলে ফাইনাল ফর্মাল চার্জ ক্যালকুলেশন করি। অন অ্যাটম সি ইজ ইকুয়ালস টু ভ্যালেন্স শেল ইলেকট্রন 6ই বসবে মাইনাস। তুমি দেখো এই অক্সিজেনের মাথায় আমরা লোন পেয়ার কটা লিখে রেখেছি, 6টা, মানে 3টে পেয়ার 6টা ইলেকট্রন, -6। আর ও বন্ড একটাই করেছে বায়ে, ডানে কোনো বন্ড নেই, তাই হাফ ইন্টু 2 হবে, শেয়ার ইলেকট্রন দুটো আছে, করে দেখবে -1, অর্থাৎ এর মাথায় -1। এই যে প্রত্যেকের মাথায়, একজনের মাথায় 0, আরেকজনের মাথায় +1, আরেকজনের -1, এই জিনিসটাকে আমরা বলি ফর্মাল চার্জ অফ ইন্ডিভিজুয়াল অ্যাটম। এবার আমাকে একজন জিজ্ঞেস করেছিল, নামটা ভুলে গেছি, ও বলছে স্যার এভারেজ ফর্মাল চার্জ কি? এভারেজ মানে এই যে 3টে অ্যাটমের উপরে মোট চার্জ কত। তাহলে আমরা এভারেজ ফর্মাল চার্জ ক্যালকুলেট করি। তোমরা লেখো এভারেজ ফর্মাল চার্জ মানে ওপরে বসবে টোটাল চার্জ। টোটাল মানে এটা 0, এটা +1, এটা -1, তাহলে টোটাল চার্জ নিশ্চয়ই 0 হচ্ছে। তাহলে টোটাল চার্জ উপরে ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ অ্যাটমস, তো 0/3 মানে 0। ওই কারণে ওজনে যখন আমরা মোট ফর্মুলাটা লিখি, এর মাথায় আমরা কিচ্ছু লিখি না, কারণ ওর নেট ফর্মাল চার্জ 0 এসছে। এই হচ্ছে ফর্মাল চার্জের গল্পটা। আমি আরেকটা টিপিক্যাল এক্সাম্পল দেখাবো, তোমরা তার আগে আমাকে এইটুকু ফিডব্যাক দাও, ফর্মাল চার্জ তোমাদের ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ স্যার। আচ্ছা, That's চলো এভারেজ ফর্মাল চার্জে আরেকবার আমি আরেকটা ইয়াটা এক্সাম্পল কি দিয়ে ছিল? বুঝাচ্ছি। টোটাল চার্জ বাই টোটাল নাম্বার অফ অ্যাটম। টোটাল চার্জ তো ঠিক আছে। 3 জনের 0 ছিল, আর অ্যাটমের সংখ্যা 3 ছিল, 3 দিয়ে ডিভাইড করেছি। আচ্ছা, লাস্ট আমার প্রবলেম আজকে N3-। এই আয়নটা আমরা অর্গানিক যখন পড়াবো, এটা নিয়ে বহু আলোচনা করব, এটাকে বলে অ্যাজাইড। অ্যাজাইড আয়ন বলে এটাকে, হ্যাঁ, অ্যাজাইড। তো এর স্ট্রাকচারটা আগে লুই স্ট্রাকচার দেখাই। নাইট্রোজেন, এইদিকে ট্রিপল বন্ড নাইট্রোজেন থাকে, সিঙ্গেল বন্ড নাইট্রোজেন থাকে। এর মাথায় একটা লোন পেয়ার দাও, আর এর মাথায় 3টে লোন পেয়ার দাও, মাঝখানেরটা কোনো লোন পেয়ার নেই। এই হলো লুই স্ট্রাকচার। এটা এ, এটা বি, এটা সি। আমি প্রথমে এ অ্যাটমে যাব। তাহলে ফর্মাল চার্জ অন এ অ্যাটম ইকুয়ালস টু, ফর্মুলাটা সেম ফর্মুলা, ভি মাইনাস এল মাইনাস হাফ এস। তাহলে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন নাইট্রোজেনে 5 করে দাও, লোন পেয়ার একটা আছে মানে দুটো ইলেকট্রন, যেহেতু 3টে বন্ড করেছে তাই হাফ ইন্টু 6 করবো, 6টা ইলেকট্রনের হাফ করব। এবার দেখো কত আসে, সবকিছু করে 0 আসবে, এর মাথায় কোনো চার্জ বসানো যাবে না, এর ফর্মাল চার্জ 0। পরেরটায় চলে আসো, বি নাম্বার অ্যাটমে চলে আসো। আমি ফর্মাল চার্জ অন বি ক্যালকুলেট করি, একবারই করলাম আমি। 5 - 0, বলো তো 0 কেন করলাম? কারণ আপাতত এর মাথায় কোনো লোন পেয়ার নেই, তো 0 করতে বাধ্য। 5 - 0 করেছি মাইনাস। এখানে টোটাল বন্ড আছে 4টা, তাহলে আমাকে করতে হবে হাফ ইন্টু 8। এটা যদি করো দেখবে 1 আসবে, এর মাথায় +1 লেখা উচিত। লাস্ট ফর্মাল চার্জ অন সি অ্যাটম, ফর্মাল চার্জ অন সি।
ভ্যালেন্স শেলে 5টা ইলেকট্রন দাও, লোন পেয়ার 6টা আছে, আর একটাই বন্ড আছে, মানে হাফ ইন্টু 2 করবো, এইসব করলে টরলে টোটাল দাঁড়াবে -2। তাহলে এই নাইট্রোজেনের মাথায় তোমায় -2 দিতে হবে। এই হচ্ছে ফর্মাল চার্জের গল্প। এবারে যদি এভারেজ জিজ্ঞেস করে যে এভারেজ ফর্মাল চার্জ কত, তাহলে আমরা বলবো এভারেজ ফর্মাল চার্জ মানে টোটাল চার্জ, এর ওপরে 0 ছিল, +1 ছিল, -2 ছিল, তাহলে ওভারঅল নিশ্চয়ই -1 হবে। আর টোটাল অ্যাটম কটা আছে? 3টে আছে। তার মানে প্রত্যেকের মাথায় চার্জ বসছে -1/3 করে। এটাই এভারেজ ফর্মাল চার্জ। বলো, স্টিল ডাউট না একদম ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ক্লিয়ার স্যার। আচ্ছা, এবার ক্লাস আমাদের শেষ। এবার বলো তো সত্যি সত্যি ক্লাস কতটা বুঝলে তোমরা? স্যার বুঝেছি। বুঝছি স্যার। ঠিক স্যার আছে, বুঝেছি। ওকে, তাহলে আমরা এই পিডিএফটা পাঠিয়ে দেবো, ডিপিপি পাঠিয়ে দেবো, তোমরা এটা করে নিও। আচ্ছা, নেক্সট দিন আশা করি অফলাইনই হয়ে যাবে। হ্যাঁ, আশা করি সব সমস্যা মিটে যাবে, নেক্সট দিন আমরা অফলাইনই করবো। তাহলে ক্লাসটা আমি আপাতত স্টপ করলাম।